গাড়ি আছে না, নাম্বারটা যায় না, বিভিন্ন জায়গায় পোর্টের বিভিন্ন জেটিতে, আবার কাস্টমারের কোনো কোনো জায়গাতে, এইগুলো বেশিরভাগ হলো পুরনো গাড়ি। আপনারা দেখেন না থানার কাছে কতগুলো গাড়ি পড়ে থাকে, ওই রকম গাড়ি। কিছু হয়তো চলবে, কিছু হয়তো চলবে না। এগুলো আমরা ডিসাইড করেছি স্ক্র্যাপ ছাড়া কিছু করার নাই। ওটার সাথে এটা আমি গুরুত্ব দেওয়া আর না, ওটা আমি জানি না, ওটা আমি অ্যাসেস করতে পারবো না, জ্বালাও পড়া করছি। না, শোনেন, পে কমিশনের কাজটা কিন্তু অত জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল না। পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই তিনটা পাওয়ার পর তো ওটাকে তো আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা একটু সময় লাগছে না। আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না, এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে, সচিব কমিটি আছে, ওরা দেখবে, তারপরে মোপা আছে, ওরা দেখবে, তারপর ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। অতএব একেবারে আমাদের সমাজে ইমপ্লিমেন্ট করে যেতে পারো, সেই জন্য আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পাওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। কারণ যে আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাইল করতে পারি, করবো। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থা বিরাট। না, ক্ষোভের সৃষ্টি হয়েছে, এটা তো ক্ষোভের সৃষ্টি হয়তো ওর একটা এক্সপেক্ট, এটা তো আমি ইনিশিয়েটিভ নিয়ে, আমরাই ইনিশিয়েটিভ নিয়ে করেছি। এটা তো এত 8 বছররা অপেক্ষা করতে পেরেছে, এখন আমাদের এই 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। আমার মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে। 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম, তারপর একটা খুবই বড়, তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে, কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট, অনেক চিন্তা ভাবনা করে তিনটা বিশেষ ধরনের পে স্কেল আছে, রিকনসাইল করবে। অতএব আমার মনে হয় এটা ওরা একটু ধৈর্য ধরো, এখানে আর অর্থের সংস্থা আছে। এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলে দিই ওটাই থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্য অন্য সেক্টর আছে তো আমাদের বাজেটে। পে স্কেল ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্য অন্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে। গত মাসে জাতিসংঘের 3টি সংস্থা একটি রিপোর্ট দিয়েছে এবং খাদ্য পরিকল্পনা দিয়েছে আর কি রিপোর্ট, যে আমাদের দেশে প্রায় 1,60,00,000 মানুষ খাদ্য সংকটে এবং 16 লাখ শিশু অপুষ্টিতে ভুগতে আছে স্যার। তো স্যার এই অবস্থায় স্যার দেশের সংক্রমণ কি না, ওরা যেটা দিয়েছে ওদের তো হলো কতগুলো ইন্টারন্যাশনাল নর্ম আছে হিসেবে বলছে, তবে একেবারে যে বাংলাদেশের যে একেবারে হাঙ্গার মালনিউট্রিশন এমন না। আপনি দেখবেন এই সেক্টরে কিন্তু আমরা মোটামুটি পার্শ্ববর্তী অনেক দেশের চেয়েও বেটার। তবে আমরা একটু সজাগ যে একেবারে ব্যালেন্স ফুড এবং যেন খাদ্য যেন কোনো ইস্যু না হয়। সেটা আপনি দেখেন যে ডেইলি যে আমরা ইস্যু করছি, পরশু দিন আমরা তো মিটিং করলাম, ওখানে আমরা ইনশিওর করছি আমাদের যদি স্টক যেন যথেষ্ট থাকে, এবং সাথে সাথে আমরা অলরেডি প্রেডিক্ট করেছি এবং কত প্রাইসও দেখবেন। এবার আমরা একটু সেফ সাইডে থাকার জন্য একটু দামও বাড়িয়ে দিয়েছি, ধানের দামও বাড়িয়ে দিয়েছি, আর যাতে ইসে করে হয়। দুইটা দিক আমরা দেখছি, যাতে স্টকটা বাড়ে, সাথে সাথে কৃষকের জন্য না ক্ষতি হয়, কারণ ওদেরও একটা ইসে ব্যাপার। যেমন আমরা ধান কিনছি কেন, কারণ ধান না কিনলে হয় কি, অনেকে ধান নিয়ে বসে থাকে, ওই চাতাল মালিকরা এসে কোনো কোনো ধান নিয়ে চলে যায়, মানে অল্প দামে। অর্থাৎ আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এখন পারফেক্ট একেবারে করে ফেলতে পারবো না আমার মনে হয় না, এখন কোনো ঝামেলা। এটা আমরা জানতে পারবেন তো, ওইটা তো আমরা ডিসিশন নেবো 2 দিন পরে। ভাই মোবাইলটা সরানো, বাজেট কি নয়েজ হচ্ছে, জানাবো আপনাদের।
যে রাইজের মধ্যে মোবাইল দিচ্ছে, মোবাইলের কারণে এটা রিয়েলিস্টিক এবং প্র্যাগম্যাটিক ওয়েতেই করা হয়েছে। এখন শোনা যাচ্ছে স্যার বাজেটকে আবার কমিয়ে আনা হবে। তাহলে স্যার মানে প্রশ্নটা আসছে এখানে যে তাহলে কি স্যার আগের যে প্র্যাগম্যাটিক ওয়েতে বা রিয়েলিস্টিক ওয়েতে করা হয়েছিল সেটা কি তাহলে ভুল ছিল? না, ও তখন ঠিক যে ওই সময়ের কনটেক্সটে ওটা রিয়েলিস্টিক ছিল। এখন আমরা যখন যাই, যখন বাজেট ইমপ্লিমেন্ট করি, নানা রকম ইস্যুজ আছে। প্রথম হলো অর্থের সংস্থানের ব্যাপার। এনবিআর এর বন্ধ থাকার পরে আপনারা দেখেছেন বিভিন্ন খরচ, এটা আমরা যাচাই করছি। তারপর যারা ইমপ্লিমেন্ট করছে তাদের ব্যাপারে কিছুটা ইস্যু আছে। সবাই তো ইমপ্লিমেন্ট করতে পারেনি সরকারভাবে, অনেক রকম ইস্যু চলে আসে। তো সেই তবে একেবারে ড্রাস্টিক্যালি একেবারে আমাদের ওই বাজেট থেকে যেটা খুব বিরাট একটা ব্যত্যয় ঘটবে তা না, মোটামুটি কাছাকাছি। না, পার্সেন্টেজ আমি এখন বলতে পারবো না। আমরা শুধু গ্রোথটা বলেছি, গ্রোথটা আমরা কমিয়েছি, তাই না? আর ইনফ্লেশনটা আমরা বলছি 7, ওটা 5 করেছি। এখন এই দুইটা মেজর জিনিস আমরা রেখেছি। আর বাকিগুলো টাকার অঙ্কগুলো খুব বেশি হেরফের হবে তা মনে হয় না। আমরা দেখি শেষ পর্যন্ত যদি কতটুকু এডিপি। স্যার, এক্ষেত্রে একটা সাপ্লিমেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে রাজস্ব বোর্ড তো এমনি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে বারবার। এই অবস্থায় পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে রাজস্ব বোর্ডের পাওনা হলো প্রায় 3000 কোটি। একইভাবে পেট্রো বাংলার কাছে পাওনা হলো প্রায় 2500 কোটি। এই বকেয়া টাকা উদ্ধার করে উদ্যোগ ওরা আমরা তারা দিচ্ছি। এখন ওরা মানে ব্যবসা করছে স্যার। না, ওদের অনেক রকম ফ্যাক্টর আছে। ওরা যেই দামে আমরা কিনি পেট্রোলের, সেই দামে তো আমরা বিক্রি করতে পারছি না। আমরা তো প্রাইস আবার অ্যাডজাস্ট করতে পারছি না। অতএব ওদের দিকটাও আছে যে পুরাপুরি আমরা ওদেরকে অ্যালাউ করছি না ক্যালিব্রেট করার জন্য। আমরা যদি দিতাম যে তোমরা প্রাইস বাড়িয়ে দাও, তখন কিন্তু ওই জিনিসটা ওরা দিতে পারতো। সব দিক দেখতে হবে তো, খালি না আমরা কনসার্ন যে রাজস্ব, কিন্তু রাজস্ব ব্যয়ের জন্য রাজস্ব বাড়াবার জন্য আমরা চেষ্টা করছি যে ট্যাক্স যেন ফাঁকি না দেয়, লিকেজ যেন না ওই দিকে বেশি দিচ্ছে। কারণ সবচেয়ে বেশি কিন্তু সে ট্যাক্সটা এফেক্ট করে রাজস্বটা ওইখানে।